দর্শক, অনুষ্ঠানের এই অংশে আমাদের সাথে স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক শাহাব এনাম খান। ঢাকা বেইজিং সম্পর্কের নানা বিষয় নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো। শাহাব এনাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেইজিং এক্সপ্রেসে। ধন্যবাদ। প্রথমেই চীনা নববর্ষের শুভেচ্ছা আপনাকে। আপনাকেও শুভেচ্ছা। স্যার, প্রথমেই আসলে আপনার কাছে জানতে চাইব যে সম্প্রতি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বেইজিং সফর করেছেন, চীনের বিভিন্ন প্রদেশ তিনি সফর করে ঢাকায় ফিরেছেন। তো চীন বাংলাদেশের সম্পর্কের উপরে আসলে এই সফর কতটুকু প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে পররাষ্ট্র উপদেষ্টার এটা প্রথম বাইল্যাটারাল সফর বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে। ফলে এটা একটা বড় রকমের বার্তা দিচ্ছে যে বাংলাদেশ তার যে ন্যাশনাল ইন্টারেস্টে যেসব দেশগুলিকে প্রায়োরিটি মনে করছে সেই সব দেশের সাথে সম্পর্কগুলিকে জোরদার করার ফলে বেইজিং বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার, অর্থনীতি, ট্রেড, ইনভেস্টমেন্ট একটা বড় রকমের ভূমিকা রাখে। এখন বাংলাদেশের এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় ফোকাসের জায়গাটাই হলো ইকোনমি রিকভারি, অর্থাৎ ইকোনমিকে আরও বেগবান করা, সেটাকে আরেকটু স্ট্রেংথেন করা। সুতরাং সেই জায়গাতে বেইজিংয়ের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এবার একটা ইন্টারেস্টিং বিষয় কিন্তু এসছে যে বাংলাদেশের সাথে বেইজিং করাপশন বলেন, রিফর্ম বলেন, সব কিছু নিয়ে একসাথে কাজ করবে। সুতরাং সেই জায়গাতে একটা বড় রকমের ইন্ডিকেটর তৈরি হয়েছে যে বেইজিং বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে। সেই সাথে আন্তর্জাতিক মহলেও কিন্তু এটার একটা ইমপ্লিকেশন আছে। সুতরাং সেই জায়গাতে যেহেতু বর্তমানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন, সুতরাং সেখানেও একটা ট্রানজিশনের বিষয় আছে। সুতরাং বাংলাদেশের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে কোনো একটা বাইল্যাটারাল মিটিংয়ে। সেটার জন্য তো বাংলাদেশের অর্থনীতি থেমে থাকবে না। ভারতের সাথেও আমাদের সম্পর্কের এক ধরনের নতুন করে তৈরি হচ্ছে। সুতরাং সেই জায়গাতেও বেইজিং তার যে অবস্থানটা সেটা বাংলাদেশের জন্য ন্যাশনাল ইন্টারেস্ট যেটা বললাম, সেই সাথে হলো যে বাংলাদেশের যে গ্লোবাল ইকোনমিতে কন্ট্রিবিউশন রাখার জায়গাটা সেইটাকে আরও স্ট্রংভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন আসলে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে এই যে চীন বাংলাদেশের যে সম্পর্ক বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে আমরা অনেক সময়ই বাংলাদেশ চীনের সম্পর্ককে বিচিত্র রকমের চিন্তাভাবনা, বিচিত্র রকমের দেশের পার্সপেক্টিভ থেকে দেখি। যে কারণে একটা বড় বার্তা হচ্ছে যে বাংলাদেশ বেইজিংয়ের সম্পর্কটাকে কোনো তৃতীয় দেশের মাধ্যমে না দেখা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সেটা ভারতের ইন্টারেস্ট থেকে, বা ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট থেকে, কিংবা ভারত নিজে। সো এই ধরনের জায়গাগুলি থেকে বেরিয়ে আসা দরকার। আমার মনে হয় সেই একটা বার্তা এখানে স্পষ্ট হয়েছে। দ্বিতীয় যেটা হলো যে আমাদের সম্পর্কের দিকগুলি শুধুমাত্র যে ইনফ্রাস্ট্রাকচার তা না, সেখানে পিপল টু পিপল কন্ট্যাক্ট আছে, সেখানে বিজনেস টু বিজনেস তো নিশ্চিতভাবেই আছে, ডিফেন্স রিলেশনশিপও আছে। তো সব কিছু মিলিয়ে এখন যে অবস্থাতে আছে সেইখানে আমার মনে হয় অনেক বেশি কাজ করার সুযোগ হয়েছে। একটা হলো টেকনোলজি ক্ষেত্রে, কারণ আমাদের একটা কস্ট এফেক্টিভ টেকনোলজি সলিউশন লাগবে আমাদের গভর্নেন্সে, ইউথের জন্য, এমপ্লয়মেন্টের জন্য, এন্টারপ্রেনারদের জন্য। সুতরাং সেই জায়গাতে একটা বড় কাজ করার জায়গা তৈরি হয়েছে। দ্বিতীয়ত আমাদের পাবলিক হেলথ নিয়ে কিন্তু একটা বড় কথা হয়েছে। সুতরাং অনেকেই হয়তো চিন্তা করে থাকবেন যে বাংলাদেশের মানুষকে চীনেই যেতে হবে কেন, কারণ যে পর্যন্ত আমাদের দেশের হেলথ সেক্টরটা ইমপ্রুভ না করে সেটার জন্য দীর্ঘ সময় লাগবে। সুতরাং সেই সময়টাতে চীনের সাথে বাংলাদেশের পাবলিক হেলথ রিলেটেড সম্পর্কটা আরও জোরদার হলে এটা সাধারণ মানুষের কল্যাণেই লাগবে, এবং সেই সাথে চীনের ও বাংলাদেশের যে অভ্যন্তরীণ স্বাস্থ্য খাতটা আছে সেইখানে একটা বড় ভূমিকা রাখার জায়গা তৈরি হয়েছে। আর আরেকটা বিষয় যেটা না বললেই না, সেটা হলো যে আমাদের পানি সংক্রান্ত অনেক রকমের বিষয় আছে, এবং একটা বড় বিষয় কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা আলোচনা করে এসছেন, অর্থাৎ ব্রহ্মপুত্রের যে পানির ফ্লো সেটার ইনফরমেশন পাওয়াটা, এটা খুব জরুরি, এবং রিয়েল টাইম ইনফরমেশন পাওয়াটা, এবং সেইখানে কি ধরনের বাঁধ বা ইত্যাদি তৈরি হচ্ছে কিনা সেইগুলি সম্পর্কে বাংলাদেশকে ওয়াকিবহাল রাখা, আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। সেই সাথে আমাদের যে ইনল্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট আছে সেখানেও কিন্তু চীন একটা অবদান রাখছে এবং ভবিষ্যতে রাখবে। সুতরাং সেই জায়গাতেও আমি মনে করি সম্পর্ক আরও অনেক এগোতে পারে। আর লাস্ট যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায়
অর্থাৎ আমরা এখনো জানি না যে অর্থনীতি কোন দিকে যাবে বিভিন্ন দেশের। অর্থাৎ আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি বড় রকমের ট্যারিফ ট্যাক্সেশন চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির একটা অস্বস্তিকর জায়গা তৈরি হতে পারে। সুতরাং সেইখানে আমার মনে হয় বেইজিংকে একটু এগিয়ে আসা দরকার। বাংলাদেশের যে ট্রেড ডেফিসিটটা আছে, ট্রেড ডেফিসিট থাকবে। এটার মূল কারণটাই হলো অর্থনীতির দুই রকমের সাইজ। চাইনিজ অর্থনীতির সাইজ অনেক বড়, বাংলাদেশের অর্থনীতির সাইজ ছোট। সুতরাং ট্রেড ডেফিসিট থাকাটা অস্বাভাবিক কিছু না। সুতরাং সেই জায়গাতে বাংলাদেশ কতটুকু প্র্যাকটিক্যালি মানে চীনের মার্কেটে বাংলাদেশের প্রোডাক্ট পাঠাতে পারবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আমার মনে হয় যে দুই দেশের আরও বিস্তর ভাবনা চিন্তা করতে হবে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আসলে এই সফরে দেখা গেছে যে আমরা মোটা দাগে যদি দেখি যে যে ঋণের যে সুদের হার কমানো বা সময়সীমা বাড়ানোর একটি বিষয় এখানে এসছে। আপনি যে মেডিকেল সার্ভিসের কথা বলছিলেন সেটি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং যেই ব্রহ্মপুত্র নদী যেটি সিচাংয়ের হয়ে যেই নদীটির কথা এখানে উঠে এসেছে, বাঁধ নির্মাণে এখানে একটা আশ্বাস দেওয়া হয়েছে বেইজিং থেকে। এই বিষয়গুলো মোটা দাগে আসলে এই সফরে আসলে আমরা জানতে পেরেছি। এই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, এগুলি প্রত্যেকটাই বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে সম্পর্কিত, এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে কিন্তু দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাও সম্পর্কিত। সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশ বেইজিং যে বিষয়গুলি আলোচনা করেছে, ঢাকা বেইজিংয়ের আলোচনার বিষয়গুলি শুধুমাত্র যে বাংলাদেশকেই তার অর্থনীতি বা তার অভ্যন্তরীণ রিসোর্সগুলিকে ম্যানেজ করার ক্ষেত্রে সহায়তা করবে তা তো না, সেটার বেনিফিট কিন্তু পুরো দক্ষিণ এশিয়ার সব দেশই পাবে। সুতরাং আমার মনে হয় যেটা যে শুধুমাত্র যদি আমরা দ্বিপাক্ষিক দিক থেকে চিন্তা করি বাংলাদেশ চীন, সেটা যেমন একটা উইন উইন সিচুয়েশনের দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে এইটার সুফলটা কিন্তু সামগ্রিক অঞ্চলই পাবে। একটা বিষয় যদি আমরা একটু মাথায় রাখি, সেটা হলো যে আমাদের একটা বড় কনসার্নের জায়গা কিন্তু মিয়ানমার। সুতরাং মিয়ানমারের ক্ষেত্রেও কিন্তু এই রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বলেন, এবং যে পর্যন্ত মিয়ানমার স্থিতিশীল না হবে সেই পর্যন্ত রিপ্যাট্রিয়েশনটাও খুব দুরূহ একটা বিষয়। সুতরাং সেই জায়গাতেও কিন্তু এক ধরনের মানে স্বচ্ছতা দুই দেশের মধ্যে আলোচনার মধ্যে এসছে। সুতরাং আমি মনে করি যে এটাও একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এটা শুধুমাত্র বাংলাদেশ চীনের জন্য বেনিফিশিয়াল না, মায়ানমারের জন্য তো সেটা বেনিফিশিয়াল। সুতরাং বাংলাদেশের সাথে বেইজিংয়ের সম্পর্ককে কোনোভাবে আসলে খুব সাসপিশিয়াস চিন্তাভাবনা থেকে বা শুধুমাত্র জিওপলিটিক্যাল ভূকৌশলগত বা ভূ রাজনীতির থেকে না দেখে সেটার যে বেনিফিটগুলি অন্যান্য দেশগুলি পাচ্ছেন, সেটাও আমার মনে হয় যে একটা বড় পাওনা। জি, আপনি জানেন যে এই বছর হচ্ছে চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী উদযাপন হচ্ছে। তো চীন বাংলাদেশের সম্পর্ককে আসলে কিভাবে এগিয়ে নেওয়া যায়? আমরা বলি যে এগিয়ে নেওয়া দরকার, কিন্তু কোন পদ্ধতিতে, মানে এই কোনো পরিকল্পনা, কি ধরনের পদক্ষেপ আসলে গ্রহণ করা যেতে পারে? আমার মনে হয় যে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় জায়গাটা হবে যে বহুপাক্ষিকতা, যেটাকে আমরা বলি মাল্টিল্যাটারালিজম। এই মাল্টিল্যাটারালিজমটাকে আরও বেশি শক্ত করা, সেটা ইউএন হতে পারে, সেটা অন্যান্য যে অর্গানাইজেশনসগুলি আছে বা মাল্টিল্যাটারাল ট্রেডিং ইনস্টিটিউশনসগুলি আছে, সেই জায়গাগুলিতে একসাথে আরেকটু কাজ করা। ফলে আমার মনে হয় সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকবে। দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা থাকবে, সেটা হলো যে বাংলাদেশের অর্থনীতিতে যে বড় ধরনের পরিবর্তনটা আসছে, যেমন সেইখানে ট্রান্সপারেন্সির কথা হচ্ছে, অ্যাকাউন্টেবিলিটির কথা হচ্ছে, অ্যান্টি কারাপশনের কথা হচ্ছে। আমার মনে হয় দুই দেশ একসাথে কাজ করলে সেটা সারা বিশ্বের কাছে একটা বড় রকমের বার্তা যাবে কনফিডেন্সের জায়গা থেকে, যে ইন্টারন্যাশনাল কনফিডেন্সের জায়গা থেকে। আমার মনে হয় সেই জায়গাতে এক ধরনের কাজ করা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা একটা পন্থা হতে পারে। কূটনীতি তো আছেই, সেই জায়গাতে আমি আরেকটা জোর দিই, সেটা হলো যে পাবলিক টু পাবলিক রিলেশনশিপ বাড়ানো। সুতরাং শুধুমাত্র যে বা চীন থেকে বাংলাদেশে আসা তা না, বাংলাদেশের মানুষেরও চীনে যে কাজ করা, সেখানে গিয়ে কালচার প্রমোট করা, সেখানে পড়ালেখা, অলরেডি আমাদের প্রচুর স্টুডেন্ট সেখানে পড়ালেখা করছে। সুতরাং এই পাবলিক টু পাবলিক সম্পর্কটা বাড়ানো উচিত। এবং আমার মনে হয় একটা বড় জায়গা থাকে ট্যুরিজম, মানে চীনে যে বিস্তৃত ট্যুরিজম আছে এটা অভূতপূর্ব। মানে খুব বেশি দেশে কিন্তু এত বৈচিত্র্য নাই। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবেন,
আপনি আফ্রিকাতে পাবেন, আপনি কিছুটা ভারতে পাবেন, কিন্তু চীনে বিস্তর এলাকা আছে যেখানে আমার মনে হয় যে বাংলাদেশিরা অনেক ট্যুরিজম থেকে উপকৃত হতে পারে। সুতরাং আমার মনে হয় যে এগুলি যেরকম গুরুত্বপূর্ণ সেরকম চীনারাও বাংলাদেশে আসা দরকার, বা আমাদের সাহিত্য সংস্কৃতি এগুলিও তাদের জানা দরকার। সেই ক্ষেত্রে কিন্তু তারা বেশ কনফুসিয়াস ইনস্টিটিউট বা এগুলি করেছে। সুতরাং বাংলাদেশেরও এরকম ইনস্টিটিউট করা দরকার আছে। আমি মনে করি অন্ততপক্ষে যে চীনের যে বড় বড় ইউনিভার্সিটিগুলি আছে সেইখানে নিশ্চিতভাবেই একটা বাংলাদেশ সেন্টার করা যেতে পারে, যেখানে আপনার পলিসি মেকিং আমাদের একটা বড় রকমের ভূমিকা হতে পারে। সুতরাং কূটনীতি, সেই সাথে অর্থনীতি, সেই সাথে বহুপাক্ষিকতা, এবং ধরেন সার্ককে পুনরুজ্জীবিত করার ব্যাপারে কিছু করা যায় কিনা। হয়তো অনেক দেশ এটা পছন্দ নাও করতে পারে, কিন্তু এক ধরনের টেকনিক্যাল সহায়তা পেতেই পারে বাংলাদেশ। আসিয়ানে বাংলাদেশ যেতে চাচ্ছে, সেই ক্ষেত্রে একটা ভূমিকা চীন রাখতে পারে। সাংহাই কোঅপারেশন, এইগুলি সবকটাতেই কিন্তু বাংলাদেশের একটা বড় স্টেক আছে। সুতরাং জায়গার অভাব নাই, কিন্তু এখন চিন্তা করতে হবে যে কোন জায়গা থেকে আমরা আরো বেশি শক্তিশালী ভূমিকা নিব। তবে আমি মনে করি সবসময় অর্থনীতিটাকে প্রাধান্য দেওয়া জরুরি। জি, আপনি বেশ কিছু বিষয়ের কথা আসলে বলছিলেন, এর মধ্যে আসলে কালচারাল এক্সচেঞ্জের বিষয়টিও আপনি এনেছেন। আমি এই সূত্র ধরে একটু বলতে চাই যে যেহেতু চীনা নববর্ষ চলছে এবং সেই নববর্ষ উপলক্ষে আপনি হয়তো এর মধ্যে জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন চীনা জনগণের উদ্দেশ্যে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এবং পাশাপাশি আমি আরও একটি প্রশ্ন রাখতে চাই যে আমরা শুনতে পাচ্ছি যে আগামী মার্চে প্রধান উপদেষ্টা চীন সফর করতে যাচ্ছেন, এমন একটি কথা শোনা যাচ্ছে। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন? যে কোনো সেলিব্রেশনই তো মানবতার প্রতীক, তাই না? প্রত্যেকটা মানুষের জন্যই যে কোনো সেলিব্রেশন পলিটিক্যাল হওয়া উচিত, যে সেটা যেটাই হোক। সুতরাং আমার কাছে মনে হয় যে চীনের যে ফেস্টিভ্যাল নিউ ইয়ার, সেইগুলিতে বাংলাদেশের মানুষের যেরকম একটা পার্টিসিপেশন আমি মনে করি যে থাকে, মানে অন্ততপক্ষে অন্তর থেকে হলেও থাকে। সুতরাং সেটা একটা, মানে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্ককে ভালো করার জন্য। এটা একটা। আর দ্বিতীয় যেটা হলো যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যেটা আপনি বললেন, তিনি যদি মার্চ মাসে বেইজিং সফরে যান, সেটাও একটা যুগান্তকারী ঘটনা হবে। কারণ এই কারণে যুগান্তকারী ঘটনা হবে যে প্রধান উপদেষ্টার সাথে কিন্তু চীনের সম্পর্ক খুব ভালো, এবং একটা সময় কিন্তু প্রধান উপদেষ্টা চীনে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা প্রতিষ্ঠাও করেছিলেন চীন সরকারের আমন্ত্রণে এবং চীন সরকারের উদ্যোগে। সুতরাং আমার মনে হয় যে তার সফর বাংলাদেশের জন্য তো বটেই, চীনের জন্য একটা সেলিব্রেট করার মতো বিষয় ঘটবে। এবং সেইটাকে, যে কারণে আমি প্রথমেই বললাম যে বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য যা যা করা দরকার সেটা করতে হবে, এবং বাংলাদেশের জাতীয় স্বার্থে তৃতীয় কোনো পক্ষকে টেনে এনে সেই স্বার্থকে বিবেচনা করাটা না করাটা আমার মনে হয় আমাদের পররাষ্ট্রনীতির একটা বড় কৌশল হওয়া উচিত। এবং আমি মনে করি তিনি যদি ভিজিট করেন তবে সেটা আমার মনে হয় একটা পজিটিভ দিক তৈরি করবে সবার জন্য। জি, আপনি একটি বিষয় খুব ভালো বলছিলেন যে তৃতীয় পক্ষ টেনে না এনে একদম সরাসরি সম্পর্কের জায়গাটা নিয়ে আসলে চিন্তা করা। শাহাব এনাম খান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঢাকা বেজিং এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।